দেখো, আমরা ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার সলিউশন বা দ্রবণ নিয়ে আলোচনা করব। যেখানে দেখো এই চ্যাপ্টারে মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 5 মার্কস আসে। এই 5 মার্কসের মধ্যে 3 মার্কস আসে নিউমেরিক্যাল প্রবলেম। বেশিরভাগ বছরই 3 মার্কস এসেছে নিউমেরিক্যাল প্রবলেমে, আর 2 মার্কস আসে থিওরিটিক্যাল প্রবলেম। মেনলি এটা হয়, চেঞ্জ হয় কোনো কোনো বছর, কিন্তু এটা হয় মেনলি। এবার দেখো, থিওরিটিক্যাল প্রবলেম যদি আমি বা থিওরিটিক্যাল যে পার্ট এই চ্যাপ্টারে, এইটা যদি আমি কনসেপ্টটা যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার না থাকে, নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসবে না। এটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারে, ফিজিক্যাল কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো পড়াই, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে একই ওয়ার্ড বলে যায় যে থিওরিটিক্যালগুলো যথেষ্ট যে পার্ট, চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন পার্ট। ওটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, নিউমেরিক্যাল প্রবলেম ইজিলি হয়ে যাবে, ইজিলি, কোনো চাপ নেই। সেই কারণে দেখো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এখানেও নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি একদম বলতে পারো ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেল পর্যন্ত ডিসকাস করব। অর্থাৎ খুঁটিনাটি যা আছে থিওরিটিক্যালে সমস্ত কিছু আলোচনা করব, যেমন অন্যান্য চ্যাপ্টারে আলোচনা করি, এখানেও আলোচনা করব। এখান থেকে যদি বলো কম্পিটিটিভ পরীক্ষায় নিট, জেই, বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে কম্পিটিটিভ পরীক্ষা, সেখানেও এখান থেকে কোশ্চেন থাকে, মানে মেনলি এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেনগুলি দেয়। তো থিওরিটিক্যাল কোশ্চেন আমি যেগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে তোমাদেরকে নিউমেরিক্যাল কোশ্চেন যে কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে, সেই ধরনের অ্যাকচুয়ালি এখানে আমি আলোচনা করব। এবার দেখো, এখানে অ্যাকচুয়ালি এই দ্রবণ চ্যাপ্টারে মধ্যে কি কি অ্যাকচুয়ালি টপিক আছে, বা কি কি টপিক আমরা পুরো চ্যাপ্টারে আলোচনা করব, সেটা একটুখানি তোমাদের জানা থাকলে মনে হয় বেটার হবে। সেই কারণে আমি বলবো যে এখানে প্রত্যেকটা যে টপিক আছে, প্রত্যেকটা টপিক আমি লিখে রেখে দিয়েছি। এবং প্রত্যেকটা টপিকের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে খুঁটিনাটি বিষয়গুলো আমি ইন্ট্রোডাকশানে আমি বলে দিচ্ছি, চ্যাপ্টারের ইন্ট্রোডাকশানে। তাহলে তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে কি না, যখন আমি চ্যাপ্টারে ওই যে অ্যাকচুয়ালি টপিকগুলো, এক একটা টপিকে যখন খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব, তোমাদের সেই টপিক সম্বন্ধে অলরেডি একটা ইন্ট্রোডাকশান যে ধারণা, সেই ধারণাটা থেকে যাবে। ফলে কী হবে, তোমাদের সুবিধা হবে। সেই কারণে এই টপিকগুলো আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের লিখেছি এবং একটুখানি আলোচনাও করে দিচ্ছি। প্রথমে দেখো, হোয়াট ইজ সলিউশন অ্যান্ড টাইপ অফ সলিউশন। এর মানে কি? মানে হচ্ছে বেঙ্গলি মিনিং যদি বলি তাহলে বলবো সলিউশন কাকে বলে বা দ্রবণ কাকে বলে, এবং দ্রবণের বেশ কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা আলোচনা করব। একদম ডিটেলসে আলোচনা আসবে। 2 নম্বর পয়েন্ট 2, ভেরিয়াস টাইপ অফ কনসেন্ট্রেশন টার্মস। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে গাঢ়ত্ব, এই গাঢ়ত্বের একাধিক একক বলতে পারো, বা ইউনিট বলতে পারো, বা টার্মস বলতে পারো, সেইগুলো আলোচনা করব। এবং এই যে কনসেন্ট্রেশন যে অ্যাকচুয়ালি টার্ম আছে, অর্থাৎ গাঢ়ত্বের যে অ্যাকচুয়ালি একক বা ইউনিট যেগুলো বলতে পারো, এই এককগুলো বেশ কয়েকটা ইউনিট আছে এখানে, এবং প্রত্যেকটা ইউনিটই তোমাদের বা প্রত্যেকটা টার্মসই এখানে ডিটেলসে আলোচনা করব। এবং দেখো, এখানে যেটা সবচেয়ে স্টুডেন্টদের প্রবলেম হয় সেটা হচ্ছে একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে যে কনভার্সন বা চেঞ্জ, এই চেঞ্জটা করতে গিয়ে স্টুডেন্টদের মেনলি এখানে প্রবলেমটা হয়। এবং এই চেঞ্জটা যদি আমি না করতে পারি, তাহলে এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আমি করতে পারবো না। কী বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারো এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, এই সলিউশন বা দ্রবণ যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের হচ্ছে একটা পিলার। পিলার মানে এর উপরে চ্যাপ্টারটা অনেকটাই দাঁড়িয়ে আছে। অর্থাৎ তুমি 2 নম্বর পয়েন্টটা তুমি কতটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তার উপরে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে তুমি কতটা ভালো পারবে। কি বললাম, বোঝা গেছে? এরপরে দেখো 3 নম্বর, সেটা হচ্ছে সলিউবিলিটি অফ সলিডস অ্যান্ড গ্যাস ইন লিকুইড।
অ্যান্ড ফ্যাক্টর এফেক্টিং দ্য সলিবিলিটি অফ সলিডস অ্যান্ড গ্যাস ইন লিকুইডস। এটার মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি তরলে কঠিন এবং গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, এটা কি জানবো, বা বলতে পারো যে কঠিন এবং গ্যাস তরলে দ্রবীভূত হওয়ার সময় কি কি অ্যাকচুয়ালি চেঞ্জ বা পরিবর্তন হয় সেগুলো দেখব। এবং আর কি দেখব, যে এই তরলের মধ্যে কঠিন এবং গ্যাসের যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতা কি কি বিষয়ের উপরে নির্ভর করে সেটাও দেখব। কি বললাম, বোঝা গেছে? এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট, অরিজিন অফ ভেপার প্রেশার বা বলতে পারো বাষ্পচাপ অ্যান্ড ফ্যাক্টর এফেক্টিং ভেপার প্রেশার। এর মানে কি, যে বাষ্পচাপ, এই বাষ্পচাপ অ্যাকচুয়ালি কীভাবে তরল এবং কঠিনের ক্ষেত্রে তৈরি হয় সেটা দেখব। এবং এই বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ তরল এবং কঠিনের যে বাষ্পচাপ, এই বাষ্পচাপ কি কি বিষয়ের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করে সেটা আমি এই চ্যাপ্টারের ডিটেলসে আলোচনা করব। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট, ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট অ্যান্ড ভেপার প্রেশার অফ লিকুইড সলিউশন অ্যান্ড দেয়ার রিলেশান। এটার মানে কি? এর মানে বলতে চাইছে অ্যাকচুয়ালি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং তরলে যে দ্রবণ তৈরি হয়েছে এই দ্রবণের বাষ্পচাপ, এটা জানব। এবং এই দুটো বাষ্পচাপের মধ্যে যে রিলেশান বা যে অ্যাকচুয়ালি সম্পর্ক, এই সম্পর্কটা আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। এই সম্পর্ক থেকে দেখো অ্যাকচুয়ালি ব্যাকেটে আমি লিখেছি রাউলসের ল। মানে কি, এই সম্পর্ক থেকে অ্যাকচুয়ালি একটা নতুন অ্যাকচুয়ালি একটা ল বা সূত্র এসেছে। অর্থাৎ এই সম্পর্কটা কী রকম সেটা অ্যাকচুয়ালি রাউলস বলেছেন, তার নাম অনুসারে একে বলা হয়ে আছে রাউলসের ল। সেটা এখানে আমরা আলোচনা করব। এবং দেখো আর কি পড়বো এখানে, যে আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। এটার মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো যে সলিউশন বা দ্রবণ এটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। এর সম্বন্ধে একটু ডিটেলসে পড়ব। তাহলে বলতে পারি এই 5 নম্বর যে অ্যাকচুয়ালি টপিকটা, এই টপিকটা হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড পিলার বলতে পারো। অর্থাৎ কি না, এটা থেকে আমরা মোটামুটি চ্যাপ্টারের বাকি যে অংশটা, এই অংশটা যদি না জানি তাহলে কি হবে, এই চ্যাপ্টারটা আমরা পুরোটা পড়তে পারবো না। কি বললাম, বোঝা গেছে? এরপরে আমরা আসি 6 নম্বর টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাজোট্রপিক মিক্সচার বা টাইপ অফ অ্যাজোট্রপিক মিক্সচার। এর মানে কি, এটা ছোট একটা টপিক কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন থাকে। যে অ্যাজোট্রপিক মিক্সচার কি, দেখো একটা নতুন একটা টার্ম শিখছো, অ্যাজোট্রপিক মিক্সচার। এর বাংলা অ্যাকচুয়ালি অ্যাজোট্রপ মিশ্রণই বলা হয়। যে নতুন টার্ম, যে অ্যাজোট্রপ মিক্সচার কাকে বলে এবং ওই অ্যাজোট্রপ মিক্সচারে দু রকমের প্রকারভেদ আছে, প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো দেখো 7 নম্বর বা লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে বলতে পারো এই যে চ্যাপ্টার আছে সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারে সবচেয়ে বড় টপিক। এবং এর উপরই অ্যাকচুয়ালি টোটাল দ্রবণ চ্যাপ্টারটা বলতে পারো দাঁড়িয়ে আছে। অর্থাৎ দ্রবণ চ্যাপ্টারের অর্ধেকটা পার্ট হচ্ছে এই 7 নম্বর টপিকই। এখানে মেনলি কী আছে না, প্রথমে দেওয়া আছে কলিগেটিভ প্রপার্টি বা যার বাংলায় বলা হয় সংখ্যাগত ধর্ম। মেনলি দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি 4 রকমের হয়। যখন আমরা কলিগেটিভ প্রপার্টির টপিক নিয়ে আলোচনা করব তখন এটা আরও ডিটেলসে আলোচনা করব। কারণ যে আমরা দেখাবো যে কলিগেটিভ প্রপার্টি অ্যাকচুয়ালি যে কত রকমের হয় এবং সেগুলি যে কলিগেটিভ প্রপার্টি সেগুলো কী কী বিষয়ের উপর নির্ভর করে কি না করে, এখান থেকে আরও ডিটেলসে অনেক কিছু আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? এরপরে দেখো আর কি আছে না, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি
বা এই যে সংখ্যাগত ধর্ম, এই সংখ্যাগত ধর্মর কিছু মানে অ্যাবনর্মাল দেখা যায়। এই অ্যাবনর্মাল ধর্মটা কেন অ্যাকচুয়ালি সংখ্যাগত ধর্মের দেখা যায়, এবং এই অ্যাবনর্মাল যে সংখ্যাগত ধর্ম, এটা অ্যাকচুয়ালি দেখার ফলে কী ঘটনা ঘটে, দেখানোর ফলে কী ঘটনা ঘটে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। আর এই অ্যাবনর্মাল অ্যাকচুয়ালি কলিগেটিভ প্রপার্টিরই একটা নতুন টার্ম, দেখো ওর সঙ্গে রিলেটেড একটা নতুন টার্ম, সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাকে দেখো আমি ব্যাকেটে স্মল আই দ্বারা অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি, মানে কি ভ্যান্ট অফ ফ্যাক্টরকে স্মল আই দ্বারা লেখা হয়। এই টার্মটা আমরা শিখব ভ্যান্ট অফ ফ্যাক্টর কি। এটা অ্যাকচুয়ালি ওই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির সঙ্গে রিলেটেড। এটা একটা নতুন টার্ম, এখান থেকে ডিটেলসে আলোচনা করব যে কি ভ্যান্ট অফ ফ্যাক্টর কি না, সমস্ত কিছু আমরা আলোচনা করব। এর সঙ্গে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি যে কী রিলেশান, এখান থেকে কি কেন অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি থেকে ভ্যান্ট অফ ফ্যাক্টর এসেছে, এগুলো আলোচনা করব। দেখো এতক্ষণ ধরে আমরা সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারে মোটামুটি একটা ডিটেলসে যে কী কী টপিক আমাদের দ্রবণের চ্যাপ্টারের মধ্যে আছে সেগুলো তোমাদের এতক্ষণ ধরে আমরা একটা পয়েন্ট ওয়াইজ বললাম, যে এটা একটা ইন্ট্রোডাকশান ধারণা তোমাদের দিলাম। এবার তোমাদেরকে এই যে টপিক যেগুলো আছে সেই সমস্ত টপিকগুলো আরও ডিটেলসে কি করব, আলোচনা করব। অর্থাৎ এক একটা টপিকের ভেতরে আমরা ম্যাক্রো থেকে মাইক্রো লেভেল পর্যন্ত যাব, যেখানে তোমার সমস্ত ধরনের যত কম্পিটিটিভ পরীক্ষা বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাকচুয়ালি কভার হবে, এমনভাবে আমরা ডিটেলসে আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? তাহলে প্রথমেই চ্যাপ্টারে প্রথমে নাম দিয়ে শুরু করি, অর্থাৎ কিনা হেডিং করলাম সলিউশন। সলিউশন, দেখো এই সলিউশন যে অ্যাকচুয়ালি চ্যাপ্টারে প্রথম টপিকই ছিল, দেখো হোয়াট ইজ সলিউশন বা সলিউশন বা দ্রবণ কাকে বলে। তাহলে দেখো প্রথম টপিক ছিল হোয়াট ইজ সলিউশন, অর্থাৎ দ্রবণ কাকে বলে। এই দ্রবণ কাকে বলে এটা বলতে গেলে এটা সিম্পলভাবে যদি বলি, যে যদি কি হয়, একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে দুই বা তার থেকে বেশি, এই কন্টেনারের মধ্যে কি আছে, দুই বা তার থেকে বেশি পদার্থ, এবং সেই পদার্থগুলো একে অপরের সঙ্গে বিক্রিয়া করে না, এমন দুই বা তার থেকে বেশি পদার্থ যদি সমসত্ত্বভাবে মেশানো হয়, তখন তাকে বলা হয় হচ্ছে সলিউশন বা দ্রবণ। অর্থাৎ একটা একদম যদি সিম্পলভাবে বলি, যে বিক্রিয়া করে না এমন দুই বা তার থেকে বেশি সংখ্যক পদার্থ সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ। একদম সিম্পল, সবচেয়ে সিম্পল সলিউশনের যদি সংজ্ঞা হয় তাহলে এটা হবে, যে অবশ্যই সেটা কি হবে, হোমোজিনিয়াস বা হচ্ছে সমসত্ব। এই সমসত্ব কথাটার মিনিং কি? এই সমসত্ব কথাটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি যদি এই কন্টেনারে যদি এখান থেকে যদি আমি একটা সলিউশন বা দ্রবণ যদি এখান থেকে নিই, আর এখান থেকে একটুখানি সলিউশন বা দ্রবণ নিলাম, এখানে যে অনুপাতে অ্যাকচুয়ালি তোমার দুই বা ততোধিক পদার্থ যেগুলো আছে যে অনুপাতে আছে, ঠিক এখানেও ঠিক একই অনুপাতে যদি থাকে, তখন তাকে বলা হয় সমসত্ব। কি বললাম, বোঝা গেছে? তাহলে সমসত্ব অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে দুই বা তার থেকে যদি বেশি সংখ্যক যদি পদার্থ যদি কি অনুপাত যদি আলাদা আলাদা জায়গায় যদি একই রকম থাকে, তাহলে বলা হয় তাকে সমসত্ব। কি বললাম, বোঝা গেছে? বলতে পারি দেখো এই সলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে সলিউশনের। এই সলিউশন বা দ্রবণের অ্যাকচুয়ালি কী আছে, দুটো পার্ট আছে। অর্থাৎ দুই বা ততোধিক পদার্থ যেখানে মিশিয়েছি, সেইখানেই কী আছে, সলিউশনের যে অ্যাকচুয়ালি দুই বা ততোধিক পদার্থকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে বলা হয় হচ্ছে সলভেন্ট, একটা ভাগকে বলা হয় হচ্ছে সলভেন্ট, আর আরেকটা ভাগকে বলা হয় সেটা হচ্ছে সলিউট, বা বাংলায় বললে বলা হয় দ্রাবক। সলভেন্টের বাংলা হচ্ছে দ্রাবক, আর সলিউটের বাংলা হচ্ছে দ্রাব। কি বললাম, বোঝা গেছে?
অর্থাৎ দ্রবণের দ্রবণের যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে দুটো ভাগে মেনলি ভাগ করা হয়। একটা হচ্ছে সলভেন্ট, একটা হচ্ছে সলিউট বা বলতে পারো দ্রাবক আর দ্রাব। দেখো এখানে সলভেন্ট কাকে বলবো, এখানে দুই বা ততোধিক যে সমস্ত পদার্থগুলো আছে এই পদার্থগুলোর মধ্যে যে পদার্থটার পরিমাণ সবচেয়ে বেশি, দেখা গেল এখানে কি আছে, দুটো পদার্থ আছে, একটা হচ্ছে ওয়াটার আর একটা দেখা গেল আছে হচ্ছে অ্যালকোহল, দেখা গেল আছে অ্যালকোহল আছে। দেখা গেল ওয়াটারের পরিমাণটা যা বেশি, অ্যালকোহলের পরিমাণটা কম। দুটো পদার্থ, তার মধ্যে একটার পরিমাণ কম, একটার পরিমাণ বেশি হবে। যার পরিমাণ কম তাকে বলা হয় হচ্ছে সলিউট বা বলা হয় দ্রাব, আর যার পরিমাণ বেশি তাকেই বলা হয় সলভেন্ট বা হচ্ছে দ্রাবক। তাহলে সলিউট আর সলভেন্টের মধ্যে বেসিক ডিফারেন্স বোঝা গেছে যে যদি এখানে কি হয়, দুটো পদার্থ থাকে, তার মধ্যে যে পদার্থটার পরিমাণ সবচেয়ে বেশি, যে পদার্থের পরিমাণ বেশি হবে তাকে বলা হয় সলভেন্ট বা হচ্ছে দ্রাবক, আর যার পরিমাণ কম তাকে বলা হচ্ছে সলিউট বা দ্রাব। যদি এরকম ঘটনা হয়, দেখা গেল এখানে কি আছে, আরও একটা পদার্থ আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। দেখা গেল অ্যাসিটিক অ্যাসিড আছে, দেখা গেল হয়তো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের তাহলে এখানে তিনটে পদার্থ আছে। তা তিনটে পদার্থ কী করা হয়েছে, তিনটে পদার্থের মধ্যে যে পদার্থটার পরিমাণ সবচেয়ে বেশি তিনটের মধ্যে তাকে বলা হচ্ছে সলভেন্ট বা হচ্ছে দ্রাবক, এবং ওই সবচেয়ে বেশি পরিমাণ পদার্থটা বাদ দিয়ে বাকি যে দুটো পদার্থ কি আছে, ওই দুটো পদার্থ কি বলা হয় সলিউট বা দ্রাব। কি বললাম বোঝা গেছে? যেমন ধরো একটি রকম আছে, দেখা গেল ওয়াটার প্লাস সুগার প্লাস দেখা গেল হয়তো NaCl আছে। এখানে দেখো যার পরিমাণ সবচেয়ে বেশি তাকে বলবো সলভেন্ট, এবং যে দুটো পরিমাণ কম তাকে বলবো সলিউট। এ একটা ডেফিনেশন বলতে পারো। আর একটা ডেফিনেশন এখান থেকে বলা যায়। কি ডেফিনেশন? দেখো অবশ্যই দেখো সলভেন্ট, এই সলভেন্টের যে প্রকৃতি, মানে যদি সলভেন্ট যে প্রকৃতির হবে, মানে কি সেটা যদি তরল হয়, তাহলে এই দ্রবণ যেটা হবে দ্রবণটাও কিন্তু কী হবে, এই সলভেন্টের যে প্রকৃতি হবে দ্রবণও ঠিক একই প্রকৃতির হবে। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ আমি বলতে পারি সলভেন্ট যেটা আছে, এই সলভেন্টের যে প্রকৃতি, এই প্রকৃতিটা, অর্থাৎ সলভেন্ট যদি লিকুইড হয় তাহলে কি হবে, যে এখানে দ্রবণ যেটা হবে দ্রবণটাও লিকুইড। যদি সলভেন্ট যদি গ্যাসীয় হয় তাহলে দ্রবণ হবে গ্যাস। তাহলে বলতে পারি সলভেন্টের প্রকৃতি আর দ্রবণের প্রকৃতি দুটো সেম হবে। কোনো কারণে দেখা গেছে এরকম হয়েছে, NaCl এর পরিমাণ দেখা গেছে এখানে ওয়াটার, সুগার আর NaCl তিনটেকে মিশিয়েছি, তিনটেকে এরকম মিশিয়েছি, এটা হচ্ছে তোমার 10 গ্রাম, এটা আছে 1 গ্রাম, আর এটা আছে দেখা গেল 11.1 গ্রাম। তাহলে নিয়ম অনুযায়ী NaCl কী হওয়া উচিত, এখানে দ্রাবক হওয়া উচিত, কারণ NaCl এর পরিমাণ সবচেয়ে বেশি। কিন্তু দেখো এই তিনটেকে মেশালে দেখো এর প্রকৃতি কী হবে, তরল। তাহলে যেহেতু এর প্রকৃতি তরল, আর এই তিনজনের মধ্যে কে তরল না, ওয়াটার তরল। তাহলে সেই জন্য আমি কি বলবো, ওয়াটার হচ্ছে এখানে হচ্ছে কি, যে ওয়াটার এখানে হচ্ছে দ্রাবক, NaCl এখানে দ্রাবক না। কেন NaCl দ্রাবক না? কারণ NaCl এর পরিমাণ বেশি হওয়ার সত্ত্বেও দেখো NaCl দ্রাবক না, এই কারণে কারণ NaCl এর যে প্রকৃতি, সেই প্রকৃতি হচ্ছে কঠিন, কিন্তু এদের তিনজনাকে মেশালে দ্রবণের প্রকৃতি হচ্ছে তরল। তা দুটো প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে কি হচ্ছে না, NaCl কে এখানে দ্রাবক বলবো না। কি বললাম বোঝা গেছে? সেই কারণে এখানে দেখো বলতে পারি আমরা এখানে দ্রাবক যে অর্থাৎ কি ওয়াটারের প্রকৃতি তরল, এবং এই তিনজনাকে মেশালে দ্রবণ যেটা হবে দ্রবণের কী হবে, প্রকৃতি তরল। সেই জন্য আমি এটা কি বলতে পারি না, সেই জন্য বলতে পারি যে এখানে ওয়াটার হচ্ছে দ্রাবক। তাহলে সলিউশন, সলভেন্ট এবং সলিউট প্রপার ধারণা পাওয়া গেছে যে কি জিনিস পাওয়া গেছে। এবার দেখো যদি এরকম কেস হয় যে যদি একটা পাত্রের মধ্যে দুটো পদার্থ আছে, দেখা গেলো ওয়াটার আর দেখা গেলো সুগার আছে, তাহলে যেহেতু পদার্থটা যেখানে যেহেতু দুটো আছে, অর্থাৎ কিনা সলিউশনে যখন তৈরি হয়েছে একটা সলভেন্ট আছে আর সলিউট আছে কি একটা, তখন তাকে বলা হয় বাইনারি সলিউশন
বাইনারি সলিউশন মানে কি, এখানে দুটো পদার্থ আছে, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। অর্থাৎ এখানে যেহেতু দুটো পদার্থ আছে তখন একে বলা হয় বাইনারি সলিউশন। যেমন ধরো আমি বলতে পারি যে ওয়াটার আছে প্লাস দেখা গেল সুগার আছে, তাহলে একে আমরা কি বললাম, বাইনারি সলিউশন। যদি এরকম থাকে যে দুটো না থেকে যদি তিনটে থাকে তখন তাকে বলা হয় টেরনারি সলিউশন বা টার্নারি সলিউশন। এখানে দেখো টার্নারি সলিউশন বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি আছে না, এক্ষেত্রে অ্যাকচুয়ালি যে সলিউট আছে দুটো, সলভেন্ট আছে একটা। যেমন আমরা এক্সাম্পল বলতে পারি ওয়াটার, সুগার, NaCl যদি তিনটেকে যদি মেশানো হয় তখন তাকে বলা হয় টার্নারি সলিউশন বলা হয়। কেন না, এখানে তিনটে পদার্থ, সেই তিনটে পদার্থ বলে তাকে বলা হয়েছে টার্নারি সলিউশন। কী বললাম, বোঝা গেছে? তাহলে এখান থেকে মোটামুটি সলিউট আর সলভেন্টের আর সলিউশনের অ্যাকচুয়ালি মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, কাকে অ্যাকচুয়ালি সলিউশন বা দ্রবণ বলে, কাকে সলভেন্ট বলে, কাকে সলিউট বলে, মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো আমাদের নেক্সট টপিক ছিল যে টাইপ অফ সলিউশন, অর্থাৎ কতগুলো টাইপের সলিউশন হয় সেইটা আমরা অ্যাকচুয়ালি দেখব। অ্যাকচুয়ালি দেখো এখানে দেখো সলভেন্ট এবং সলিউটের দেখো প্রকৃতি অনুযায়ী, প্রকৃতি মানে এ তরল হতে পারে, কঠিন হতে পারে, এ গ্যাস হতে পারে, এ তরল হতে পারে, এদের প্রকৃতি অনুযায়ী কি করা হয় না, দ্রবণকে চেঞ্জ করা হয়। অর্থাৎ সলিউট এবং সলভেন্ট বা বলতে পারো দ্রাবক এবং দ্রাবের ভৌত অবস্থার প্রকৃতি অনুযায়ী, ভৌত অবস্থা, তাই ভৌত অবস্থা অনুযায়ী কী হবে, এদের অ্যাকচুয়ালি দ্রবণকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। কি বললাম, বোঝা গেছে? তা সেগুলোকে আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা ছক করব, যেখানে অ্যাকচুয়ালি আমি বলবো যে এখানে আমরা লিখলাম প্রথমে সলভেন্ট, তারপর হচ্ছে সলিউট, আর হচ্ছে এক্সাম্পল। এই তিনটে আমি ছক করলাম। দেখো প্রথম ছকে আমি দেখলাম সলভেন্ট হচ্ছে গ্যাস, অর্থাৎ এখানে সলভেন্ট কি আছে, গ্যাসীয় অবস্থায় আছে, আর সলিউটও কি আছে, গ্যাসীয় অবস্থায় আছে, দুজনাই গ্যাসীয় অবস্থায়, সলভেন্টও গ্যাস, সলিউটও গ্যাস। যদি এরকম দুজনাই যদি গ্যাসীয় অবস্থায় আছে, এরকম যদি একটা বলতে পারো তাহলে বলতে পারো মিক্সচার অফ গ্যাস। যেমন বলতে পারো একটা এক্সাম্পল বলতে পারো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দেখো একসঙ্গে মিশে আছে, বা এক্সাম্পল বলতে পারো এয়ার, বায়ু দেখো এখানে তোমার সলভেন্ট এবং সলিউট দুটোই দেখো গ্যাসীয় অবস্থায় আছে। কি বললাম, বোঝা গেছে? এরপর দেখো সলভেন্ট হচ্ছে, দেখো এখানে আমি দিয়েছি গ্যাসই দিয়েছি, কিন্তু এখানে আমি সলিউট দিয়েছি লিকুইড। তাহলে তার এক্সাম্পল কি হবে না, এর এক্সাম্পল যদি বলো তাহলে এর এক্সাম্পল হিসাবে লিখতে পারি, সেটা হচ্ছে ক্লোরোফর্ম CaCl3। এর সঙ্গে যদি নাইট্রোজেন গ্যাস মেশানো হয় তখন তাকে বলবো গ্যাস। সলভেন্ট হচ্ছে গ্যাস, এখানে সলভেন্ট হচ্ছে নাইট্রোজেন, আর সলিড হচ্ছে না সলিড হচ্ছে এখানে ক্লোরোফর্ম। এখানে ক্লোরোফর্ম হচ্ছে লিকুইড অবস্থা থাকে, আর নাইট্রোজেন এখানে কি অবস্থায় আছে, নাইট্রোজেন এখানে গ্যাসীয় অবস্থায় আছে। কি বললাম, বোঝা গেছে? আর একটা বলতে পারো, সেটা হচ্ছে গ্যাস, আর এটা হচ্ছে সলিড। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারো, এর এক্সাম্পল হচ্ছে ক্যাম্ফোর প্লাস দেখা গেল হয়তো নাইট্রোজেন গ্যাস। এটা আমি বলতে পারি গ্যাসের সঙ্গে সলিডের অ্যাকচুয়ালি হচ্ছে মিশ্রণ, যেখানে ক্যাম্ফোর হচ্ছে তোমার
এই যে ক্যাম্ফর এই হচ্ছে সলিড অবস্থায় আছে, আর নাইট্রোজেন কী অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায়। কী বললাম বোঝা গেছে? নেক্সট এক্সাম্পল, এখানে সবকটা সলভেন্ট আমি গ্যাসীয় অবস্থায় বলেছি, এবার সলভেন্টকে আমি দিয়েছি লিকুইড অবস্থায়। আর এ আছে গ্যাস। একটা এক্সাম্পল বলতে পারি, যত সফট ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস মানে পেপসি, কোকোকোলা, যত সফট ড্রিঙ্কস আছে, সমস্ত সফট ড্রিঙ্কস আমি বলতে পারি লিকুইডে অ্যাকচুয়ালি কী হচ্ছে, গ্যাস মিশিয়েছে। তাহলে আমি বলতে পারলাম এখানে সফট ড্রিঙ্কস যেমন হচ্ছে তোমার এতে থাকে অ্যাকচুয়ালি কি না, ওয়াটার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেখানে ওয়াটার হচ্ছে লিকুইড, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। এবার আমি যদি করি, এটা লিকুইড রেখে দিলাম, আর দিলাম এখানে, এখানে দিলাম লিকুইড, লিকুইড। এক্ষেত্রে এক্সাম্পল কি বলতে পারি, ওয়াটার প্লাস ইথানল বলতে পারি, দুজনে কি তরল অবস্থায় আছে। আর কি বলতে পারি না, এটা লিকুইড রেখেছি আর এটা করেছি সলিড। এক্সাম্পল কি বলতে পারি না, এক্সাম্পল হিসাবে বলতে পারি সেটা হচ্ছে ওয়াটার প্লাস NaCl। দেখো এখানে ওয়াটার, দেখো এখানে লিকুইড, NaCl দেখো এখানে কঠিন, ঠিক আছে। এরপরে দেখো লিকুইডের তিনটে হয়ে গেল, এবার আসছি সলিড। সলিড আমি কি দিয়েছি, গ্যাস। যেমন দেখো তোমরা যদি কি হয়, একটা গ্যাস চেম্বারে যদি প্লাটিনিয়াম ফেলে দাও, প্লাটিনিয়াম প্লাস যদি নাইট্রোজেন, যদি গ্যাস চেম্বারে যদি প্লাটিনিয়াম ফেলে দাও, বা নাইট্রোজেন না দিয়ে এটাকে হাইড্রোজেন দিলাম, তাহলে আরও ভালো হবে। প্লাটিনিয়ামে অ্যাকচুয়ালি প্লাটিনিয়াম কি না, হাইড্রোজেন গ্যাস চেম্বারে যদি প্লাটিনাম দিয়ে দাও, তাহলে প্লাটিনাম কী করবে, হাইড্রোজেন গ্যাসকে শোষণ করবে, হাইড্রোজেন গ্যাসকে কী করবে, শোষণ করবে। এর ফলে অ্যাকচুয়ালি কী হবে, এখানে প্লাটিনিয়াম হচ্ছে এখানে সলভেন্টের কাজ করছে, আর হাইড্রোজেন কিসের কাজ করছে এখানে না, হাইড্রোজেন এখানে সলিউটের কাজ করছে। কী বললাম বোঝা গেছে? এবার দেখো এটাকে সলিডে রেখেছি, এটাকে আমি কী করেছি, লিকুইড করে দিয়েছি। এর একটা এক্সাম্পল বলতে পারো, এর এক্সাম্পল খুব সিম্পল এক্সাম্পল, সেটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম মানে কি, যে এখানে সোডিয়াম নিয়েছি প্লাস অ্যামালগাম মানে হচ্ছে পারদ মিশিয়েছে। দেখো পারদ হচ্ছে লিকুইড আর সোডিয়াম হচ্ছে সলিড, তাহলে বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি না সলিড আর লিকুইডের এক্সাম্পল। কী বললাম বোঝা গেছে? আর লাস্ট বলতে পারি এটাও সলিড আর এটাও সলিড। তা তার এক্সাম্পল হচ্ছে যত অ্যাকচুয়ালি সংকর ধাতু আছে, সমস্ত সংকর ধাতু দেখো কতগুলো সলিডের অ্যাকচুয়ালি মিশ্রণ। যেমন তুমি কাঁসার বলতে পারো, পিতল বলতে পারো, যত অ্যাকচুয়ালি আছে সবই হচ্ছে অ্যাকচুয়ালি কিনা এই সলিডের অ্যাকচুয়ালি মিশ্রণ। তাহলে এগুলোর সবই অ্যাকচুয়ালি কী হলো না, সলিউশন বা দ্রবণের অ্যাকচুয়ালি সলিউট এবং সলভেন্টের ভৌত অবস্থার প্রকৃতি অনুযায়ী দেখো আমরা দ্রবণকে টোটালি আমরা 9 ভাগে ভাগ করলাম। গ্যাসে গ্যাসে করলাম, গ্যাস লিকুইড, গ্যাস সলিড, গ্যাসের 3টে, লিকুইডের হচ্ছে কি 3টে, গ্যাস লিকুইড হচ্ছে তোমার এখানে সলভেন্ট হচ্ছে লিকুইড, আর হচ্ছে সলিউড হচ্ছে গ্যাস, এরকম হচ্ছে 3টে। আবার হচ্ছে দেখো সলভেন্ট হচ্ছে সলিড, আর হচ্ছে সলিড হচ্ছে গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে বা সলিড হতে পারে। এরকম করে করে টোটাল আমরা 9খানা অ্যাকচুয়ালি হচ্ছে যে সলিউশনের যে টাইপ, সেই সলিউশনের 9টা টাইপ আমরা অ্যাকচুয়ালি এখানে আলোচনা করলাম। কি বললাম বোঝা গেছে? এখানে যতটুকু এখান থেকে পড়ালাম এখনো পর্যন্ত, এটা বলতে পারো এখান থেকে সেরকম টাইপের কোনো কোশ্চেন এখানে আসে না। কি বললাম বোঝা গেছে? এবার দেখো যে লিকুইড অ্যাকচুয়ালি এখানে দেখো মেনলি আমরা এই লিকুইড সলিউশন নিয়ে একটু আলোচনা করছি। লিকুইড মেনলি আমরা এখানে দেখো এই লিকুইড যে সলিউশন মানে কি, এখানে সলভেন্ট এবং সলিউট দুজনাই অ্যাকচুয়ালি লিকুইড আছে, লিকুইড অ্যাকচুয়ালি সলিউশন নিয়ে একটুখানি আলোচনা করব। দেখো এই যে দেখো লিকুইড সলিউশন নিয়ে একটুখানি আলোচনা করছি, যেখানে দেখো সলিউট এবং সলভেন্ট দুজনাই অ্যাকচুয়ালি হচ্ছে লিকুইড অবস্থায় আছে। এই রকম অ্যাকচুয়ালি সলিউশনকে 3টে রকমের হতে পারে। কীরকম না, বলতে পারি একটা কমপ্লিটলি মিসেবল,
কমপ্লিটলি মিসিবল একটা বা অ্যাকচুয়ালি পুরোপুরি মিশে যাবে এরকম একটা দ্রবণ তৈরি করতে হবে। অর্থাৎ দুটো লিকুইডকে আমি মিশিয়েছি, এই দুটো লিকুইড হচ্ছে পুরোপুরি মিশে গেছে, এরকম একটা আমার হতে পারে, সেটা হচ্ছে কিনা কমপ্লিটলি মিসিবল। যেমন আমি বলতে পারি ইথাইল অ্যালকোহল, যদি এক্সাম্পল হিসাবে বলতে পারি ইথাইল অ্যালকোহল প্লাস ওয়াটার, এক্সাম্পল। আর একটা বলতে পারি কমপ্লিটলি ইমমিসিবল। এখানে কি না, এখানে অ্যাকচুয়ালি দ্রবণ যেটা আছে, এই দ্রবণগুলো কী হবে একে অপর, অর্থাৎ এখানে দ্রবণ বলা ভুল হবে, এই দ্রবণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা আছে সলিউট আর সলভেন্ট একে অপরের সঙ্গে মিশবে না। যখনই মিশবে না তখন কী হবে, একটার সঙ্গে আরেকটা যখনই মিশবে না দুটো লেয়ার তৈরি করবে। অর্থাৎ কী হবে, একটা কী হবে, যে ভারী সে নিচে চলে যাবে, যে হালকা সে দেখে উপরে থাকবে, দুটো আলাদা আলাদা লেয়ার তৈরি করবে। যেমন এক এক্সাম্পল দিতে পারি যে জলে যদি আমি তেল মেশাই দেখবে জলে তেল মিশবে না, তুমি যতই নাড়াও না কেন খানিকক্ষণ পর দেবে রেখে দেবে, দুটো অ্যাকচুয়ালি কী হবে, দুটো আলাদা আলাদা, যে ভারী জল ভারী নিচে চলে যাবে, তেল হালকা উপরে চলে আসবে। তাহলে এটা বলতে পারি একটা কমপ্লিটলি ইমমিসিবলের একটা এক্সাম্পল। কী বললাম, বোঝা গেছে? আরও বলতে পারো, যেমন বলতে পারো এখানে বেঞ্জিনে যদি ওয়াটার, বেঞ্জিন আর ওয়াটার দিই, যদি বেঞ্জিন প্লাস যদি ওয়াটার যদি মেশায় তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি ইমমিসিবল, অর্থাৎ সহজে মিশবে না। কি বললাম, বোঝা গেছে? আর একটা হতে পারে সেটা হচ্ছে পার্সিয়ালি, পার্সিয়ালি মিসিবল। পার্সিয়ালি মানে কি, কিছুটা মিশবে কিছুটা মিশবে না। কেন এরকম কিছুটা মিশবে, মানে কিছুটা মিশবে পুরোপুরি মিশবে না, অর্থাৎ তুমি বুঝতে পারো যে পুরোপুরি মিশিনি, এটা অ্যাকচুয়ালি দুটো লেয়ারও তৈরি করবে না। আবার দেখো পুরোপুরি মিশে গেছে এরকম মনে হবে না। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি সেটা হচ্ছে যদি এখানে ফেনল প্লাস যদি ওয়াটার মেশানো হয় তখন কী হবে, পার্সিয়ালি মিসেবল। দেখো এখানে একটুখানি বলে দিই যে কমপ্লিটলি মিসিবল বা হচ্ছে পুরোপুরি মিশে যাবে এরকম দুটো লিকুইড অ্যাকচুয়ালি কী করে বুঝবো। দেখবে একটা কথা আছে, লাইক ডিজলভ লাইক, মানে যেমন পছন্দ করবে ঠিক তেমনই হয়। মানে কি, যদি পোলার নিই, যদি আমি সলিউট যদি পোলার নিই তাহলে সলভেন্টও পোলার চুজ করব, তাহলে কমপ্লিটলি মিসেবল হবে। আর কমপ্লিটলি ইমমিসেবল কখন হবে, দেখা গেল দুটো অপোজিট হয়ে গেছে, দেখা গেল সলিউট যদি আমি পোলার নিয়েছি আর সলভেন্ট নন পোলার নিয়েছি, বা উল্টোটা হতে পারে সলিউট নন পোলার নিয়েছি সলভেন্ট পোলার নিয়েছি, তাহলে মিশবে না। কিন্তু কখন কমপ্লিটলি মিসেবল হবে, যদি দুজনাই পোলার হয় বা দুজনাই যদি নন পোলার হয়, তাহলে পুরোপুরি মিশে যাবে। যেমন দেখো এখানে ইথানল আর ওয়াটার দুজনাই দেখো অ্যাকচুয়ালি কি, দুজনাই দেখো এখানে হচ্ছে তোমার পোলার, সেই জন্য মিশে গেছে। ঠিক এখানে দেখো বেঞ্জিন হচ্ছে নন পোলার, ওয়াটার হচ্ছে পোলার, সেই জন্য দেখো মিশছে না। সেই কারণে আমি বলতে পারি যে কখন কোন দুটো লিকুইড কখন মিশবে কখন মিশবে না, এটা সবচেয়ে ভালোভাবে বলতে পারবে সেটা হচ্ছে যে তোমার তার পোলারিটি ধর্ম দেখে বা ধ্রুবীয়তা ধর্ম দেখে চিনতে পারবে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো এরপরে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এবং সবচেয়ে বলতে পারো প্রথমেই বলেছি যে এটা হচ্ছে পিলার, এই চ্যাপ্টারের পিলার, সেই পিলার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্মস। কনসেন্ট্রেশন টার্মস নিয়ে আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? এই কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের যে অ্যাকচুয়ালি টার্মস যেগুলো আমরা পড়ব, এই টার্মসগুলোকে কি করা হয়েছে না দুটো ভাগে মেনলি ভাগ করা হয়েছে। এই কনসেন্ট্রেশন যে টার্মসগুলো আছে এই টার্মসগুলোকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। ডিটেলসে দেখো আলোচনা করো, খুব ভালোভাবে পড়ে দেখবে যত অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন টার্মস আছে, অর্থাৎ এই টপিকে যে 2 নম্বর যে অ্যাকচুয়ালি টপিক আমরা আলোচনা করছি কনসেন্ট্রেশন টার্মস, এই কনসেন্ট্রেশন টার্মসে অ্যাকচুয়ালি কী আছে না, এই যতগুলো কনসেন্ট্রেশন টার্মস আছে প্রত্যেকটা কনসেন্ট্রেশন টার্মসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভলিউম ডিপেন্ডেন্ট
ভলিউমের উপরে কী হবে, পরিবর্তনশীল বা ভলিউমের সঙ্গে ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। দুটো হতে পারে, একটা হচ্ছে ভলিউম ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। কী বললাম, বোঝা গেছে? দেখো এই কনসেন্ট্রেশন টার্মস যেগুলো আছে, প্রত্যেকটা কনসেন্ট্রেশন টার্মসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু কনসেন্ট্রেশন টার্মস কী হবে না, ভলিউমের উপরে ডিপেন্ড করবে, আর কিছু কনসেন্ট্রেশন টার্মস আছে মাস বা ভরের উপরে ডিপেন্ড করবে। কি বললাম, বোঝা গেছে? দেখো এখানে দেখো অ্যাকচুয়ালি এখান থেকে কোশ্চেন দেয় যে কোন ধরনের কনসেন্ট্রেশন টার্মস বা একটা চারটে কনসেন্ট্রেশন টার্মস দিয়ে দিল, দিয়ে বললো কোন কনসেন্ট্রেশন টার্মসটা তোমার টেম্পারেচারের উপরে পরিবর্তনশীল। দেখো টেম্পারেচার বা অ্যাকচুয়ালি উষ্ণতার সঙ্গে ভলিউম এবং মাস এই দুটোর মধ্যে কে অ্যাকচুয়ালি পরিবর্তন হয়? ভর নিশ্চয়ই টেম্পারেচারের সঙ্গে কোনো পরিবর্তন হয় না। কে পরিবর্তন হয়? ভলিউম বা আয়তন টেম্পারেচারের সঙ্গে পরিবর্তন হয়। সেই কারণে অ্যাকচুয়ালি বলতে পারি যে এখানে দেখো, অর্থাৎ এই ভলিউম ডিপেন্ডেন্টে যতগুলো অ্যাকচুয়ালি তোমার ইউনিট বা যতগুলো টার্মস আছে, প্রত্যেকটা টার্মসই অ্যাকচুয়ালি কী হবে না, উষ্ণতা বা টেম্পারেচারের উপরে অ্যাকচুয়ালি পরিবর্তনশীল। কিন্তু মাসেতে যে সমস্ত মাসেতে যে অ্যাকচুয়ালি মাস ডিপেন্ডেন্ট যারা, তারা কেউই অ্যাকচুয়ালি তোমার টেম্পারেচার বা উষ্ণতার সঙ্গে পরিবর্তনশীল না। এটা যেন পুরোপুরি মাথায় থাকে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন প্রায় বছরই থাকে। উষ্ণতার উপরে ডিপেন্ডেন্ট কে হয়, কে ডিপেন্ডেন্ট হয় না। কারণ উষ্ণতার উপরে ডিপেন্ডেন্ট কে? ভলিউম। মাস উষ্ণতার উপরে কোনো মাসকে তুমি যেখানে যা খুশি করো, মাসের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ভলিউম উষ্ণতার সঙ্গে কে পরিবর্তন হয়? তাহলে ভলিউম যেহেতু উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয়, সেই জন্য আমি তাকে কী বলবো, যে উষ্ণতার ডিপেন্ডেন্ট। কী বললাম, এবার টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্ট হয়, আর এই টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্ট হয় না। কি বললাম, বোঝা গেছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি কী কী আছে সেটা দেখিনি, এর আন্ডারে কী কী ভলিউম ডিপেন্ডেন্ট কে কে আছে। পার্সেন্টেজ W/V এ একটা আছে। 2 নম্বর হচ্ছে পার্সেন্টেজ V/V। 3 নম্বর নর্মালিটি। 4 নম্বর মোলারিটি। একটু বলে দিই, নর্মালিটিকে ক্যাপিটাল N দ্বারা লেখা হয়, মোলারিটিকে ক্যাপিটাল M দ্বারা লেখা হয়। হয়েছে? এবার দেখো মাস ডিপেন্ডেন্ট কে কে লিখব। 1 নম্বর পার্সেন্টেজ W/W। 2 নম্বর পার্সেন্টেজ V/W। 3 নম্বর মোলালিটি বা সংক্ষেপে একে লেখা হয় স্মল m, মোলালিটি। 4 নম্বর মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, বাংলাকে বলা হয় মোল ভগ্নাংশ, একে ক্যাপিটাল X দ্বারা লেখে। আর 5 নাম্বার হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন। এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। এটা ক্লাস 11-এ দেখবে হাইড্রোজেন চ্যাপ্টারে যখন আমরা তার হার্ডনেস, অর্থাৎ ওয়াটারের দেখো যখন হার্ডনেস পড়েছিলাম, তখন দেখবে এখানে হাইড্রোজেন চ্যাপ্টার আছে, দেখবে ওয়াটারের তখন হার্ডনেস পড়িয়েছিলাম, ওখানে ppm পড়িয়েছিলাম, দেখবে ক্লাস 11-এ। তাহলে দেখো টোটাল আমরা 5 আর এদিকে 4, টোটাল 9টা টাইপের ইউনিট আছে। একটা পার্সেন্টেজ W/V, পার্সেন্টেজ V/V, নর্মালিটি, মোলারিটি। এরা চারটে অ্যাকচুয়ালি কি না, এরা ভলিউম ডিপেন্ডেন্ট। আর ভলিউম ডিপেন্ডেন্ট মানেই এরা হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচারও ডিপেন্ডেন্ট। কি বললাম, বোঝা গেছে? আর এইখানে যে 5টা আছে, এই 5টা কিন্তু অ্যাকচুয়ালি কি না, এরা হচ্ছে যে মাস ডিপেন্ডেন্ট। 4টা না, এরা 5টা আছে, এই 5টা অ্যাকচুয়ালি কি আছে, মাস ডিপেন্ডেন্ট। আর মাস ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে এরা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে এদের কোনো পরিবর্তন হয় না। কি বললাম, বোঝা গেছে? এখানে আমরা মেনলি ডিসকাস করব সেটা হচ্ছে এইখানে এই দুটো আর এই দুটো, 4টে। এখানে হচ্ছে মোলারিটি, মোল ফ্র্যাকশন, মোলালিটি।
এখানে তো এই কটা আমরা ডিসকাস করব, কারণ এই কটাই আমাদের এখানে কাজে লাগবে। যেহেতু বাকিগুলো আমাদের এখানে কাজে লাগছে না, তার জন্য আমরা এখানে ডিসকাস করব না। কি বললাম, বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন তোমাদের এখানে যতগুলো অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন টার্মস যেগুলো আমরা অ্যাকচুয়ালি বললাম যে এইগুলো পড়াবো, সেইগুলো অ্যাকচুয়ালি ডিটেলসে আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? এই নতুন চ্যাপ্টার আমরা শুরু করেছি, আস্তে আস্তে শুরু হবে, এবার ডিটেলসে আমরা আলোচনা করব। ওকে।